পরে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল শুনেছো শব্দটা? পার্টিসিপল কাকে বলে? পার্টিসিপল পার্টিসিপল ভার্বাল অ্যাডজেক্টিভ। কেউ শুনেছো পার্টিসিপল? দেখো দেখো, আমি এখানে লিখছি গো, তারপর লিখলাম ওয়েন্ট, তারপর লিখলাম গন, তারপর লিখলাম গোয়িং, তারপর লিখলাম গোজ, তাই না? কয়টা ফর্ম পেলাম? 1 2 3 4 5। এখানে ভার্বের ডেফিনেশন লুকিয়ে আছে। তোমরা যেটা করো বা বলো, ভার্ব কাকে বলে? যার দ্বারা কিছু করা বোঝায়। তাহলে আই শ্যাল গো, আই শ্যাল বাই, কি করা বোঝাচ্ছে? কেনা বোঝাচ্ছে। আমি কাজ করেছি, এখনো কিনেছি, বলেছি, সেখানে গেছি। আমি তো যাবো বলছি, ভবিষ্যৎ, হয়নি কাজটা এখনো। এইখানে ডেফিনেশনটা দেখো, ভার্বের ডেফিনেশনটা আগে জানা দরকার, তারপর পার্টিসিপলে ঢুকবো। যে শব্দে প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আইএনজি ফর্ম থাকবে, এস বা ইএস ফর্ম থাকবে, তাকে ভার্ব বলে। ক্লিয়ার? আগে যা শিখেছিলে সব ভুলে যাবে, সব ভুলে যাবে। ভার্বের ডেফিনেশন আজ থেকে জানবে। যে শব্দের প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আইএনজি ফর্ম থাকবে, এস বা ইএস ফর্ম থাকবে, তাকে ভার্ব বলে। এই 5টা ফর্মের কোনো একটা যদি বাই চান্স না থাকে কোনো একটা ওয়ার্ডের, তাহলে তখন তাকে মডাল বলে। কি বলে? মডাল। ভার্ব আর মডাল এক জিনিস নয়। মডাল সবসময় ফিউচার ইন্ডিকেট করে, ভবিষ্যৎ নির্ধারণের কথা বলে বা ভবিষ্যৎ সময়ের কথা বলে। আর ভার্ব কি করে? টেন্সের কথা বলে। কিসের কথা বলে? টেন্স। তাহলে ভার্বের ডেফিনেশনটা জানা খুব প্রয়োজন। যে গো হচ্ছে মূল ভার্ব, এগুলো হচ্ছে এক একটা ফর্ম। তাহলে দেখে কি মনে হচ্ছে? এগুলোকে ভার্ব মনে হচ্ছে না? কিন্তু অরিজিনালি কি এগুলো ভার্ব বটে? ভার্বের এক একটা ফর্ম। আরে ছেলে নয়, ছেলের মতো। ছেলে আর ছেলের মতো দুটোর মধ্যে পার্থক্য আছে তো। তাই এগুলো সরাসরি ভার্ব নয়, ভার্বের এক একটা ফর্ম। কোনোটা আইএনজি ফর্ম, কোনোটা পাস্ট ফর্ম, কোনোটা পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনোটা এস বা ইএস ফর্ম। তাহলে আমরা সহজ সরল ভাবে বলতে পারি, ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ড আছে যারা দেখতে ভার্বের মতো, কিন্তু আচরণ বা কার্যকারিতার ক্ষেত্রে তারা ভার্ব নয়। বেশিরভাগ সময় এরা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে থাকে, তাদেরকে পার্টিসিপল বলে। বোঝা গেল? ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ড আছে যারা দেখতে ভার্বের মতো, কিন্তু ভার্ব নয়। দেখতে ভার্ব হলেই তো আর হবে না। ভার্ব আমরা কখন বলবো? তার অ্যাক্টিভিটিস, তার ফিচার্স, এমন এমন জায়গায় এগুলো ব্যবহার হবে, এবং এরা এমন এমন অ্যাক্টিভিটিস প্লে করবে, এমন এমন রোল প্লে করবে, দেখে মনে হবে ভার্ব, কিন্তু অরিজিনালি এরা ভার্ব নয়। সেই জন্য এদেরকে বলা হবে সেন্টেন্সেস। যখন সেন্টেন্স আসবে, কোন একটা সেন্টেন্স লিখছি আমরা, সেইখানে কেন এটা পার্টিসিপল সেটা বলবো। পার্টিসিপলের ডেফিনেশনটা বোঝা গেল? ইংরেজিতে কিছু কিছু পাবে, পাবে। শোনো শোনো, মন দিয়ে শোনো, লিখবে না কিছু, যখন আমি লিখতে বলবো তখন লিখবে। ইংরেজিতে কিছু কিছু ওয়ার্ড আছে যারা দেখতে ভার্বের মতো, কিন্তু ভার্ব নয়, বা আচরণে ভার্ব নয়। বেশিরভাগ সময় এরা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে থাকে। এদেরকে বলা হয়, বা এই ওয়ার্ডগুলোকে বলা হয় পার্টিসিপল। হয়েছে? বোঝা গেছে? পার্টিসিপল কত প্রকারের? পার্টিসিপল 3 প্রকার। কত প্রকার?
তিন প্রকারের পার্টিসিপল। এক নম্বর প্রেজেন্ট পার্টিসিপল, দুই নম্বর পাস্ট পার্টিসিপল, তিন নম্বর পারফেক্ট পার্টিসিপল। ভালো করে বুঝবে কিন্তু, রাইটিং এর ক্ষেত্রে এর গুরুত্ব বিরাট। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। কি কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। এবার প্রশ্ন হতে পারে, স্যার প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? দেখো, I am going to market. I am going to market. আচ্ছা, আমি যদি এখানে টিএইচই দিই, টু দা মার্কেট যদি আমি বলি, সেন্টেন্সটার কি কোনো অর্থের পরিবর্তন হবে? ভেরি গুড। আই এম গোয়িং টু মার্কেট মানে হচ্ছে আমি যখন বাজারে যাচ্ছি, বাজার করতেই যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট মানে আমি বাজার ছাড়া অন্য কোনো কিছু করতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল মানে আমি পড়াশোনা করতে স্কুল যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য স্কুল মানে হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে আমি অন্য কিছু, ফিস জমা দিতে যেতে পারি, খেলার মাঠে খেলতে যেতে পারি, কোনো স্যারের সাথে দেখা করতে যেতে পারি, বন্ধুর সাথে আড্ডা মারতে যেতে পারি। এই জন্যই এটা দিলাম। বোঝা গেছে? তাহলে আই এম গোয়িং টু মার্কেট। আরে কোথায় কি চলে এলো? খুব সুন্দর, মানে অ্যাটেন্টিভলি বুঝবে। দেখো এখানে গো প্লাস আইএনজি, একটু তাড়াতাড়ি বলবো নাকি আস্তে আস্তে বলবো? প্রথম দিন ক্লাস তো, ওই জন্যই স্লো অ্যান্ড স্টেডি ক্যান উইন দ্য রেস। এমটা একটা বিভার, তাই তো? আর গোয়িংটা গো ভার্বের আইএনজি ফর্ম। দেখো এই আইএনজি ফর্মটা কার পরে বসেছে? বিভার্বের পরে বসেছে। আর এর যে অন্তর্নিহিত অর্থ গোয়িং, এখানে একটা কন্টিনিউটি সেন্স আছে। কন্টিনিউটি সেন্স কি? এই কন্টিনিউটি সেন্স একদম ছবির মতো চাই, মানে যাচ্ছি, করছি, বলছি, এসব নয়। কিন্তু মনে রাখবে কন্টিনিউটি সেন্স কখন হয়? কোনো কাজ হচ্ছে, কি বললাম? কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছিল, হয়েছে। প্রথমটা কি বললাম? কোনো কাজ হচ্ছে বা চলছে, কোনো কাজ হচ্ছিল বা চলছিল। তিন নম্বর হচ্ছে কোনো কাজ সাম্প্রতিক বা অতীতে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কাজটা চলছে। কোনো কাজ চলছে মানে কি আমরা এখন পড়াশোনা করছি। এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর কি বলবো? আমরা পড়াশোনা করছিলাম, ইংরেজি পড়াশোনা করছিলাম। দু নম্বর হলো। তিন নম্বর, 11:45 থেকে ক্লাসটা শুরু হয়েছে, এখনো পর্যন্ত ক্লাসটা চলছে। কন্টিনিউটি সেন্স আছে তো? কাল সোমবার ঠিক এই সময় দাঁড়িয়ে আমরা কোনো বন্ধুকে বলছি, এ কাল তুই কোথায় ছিলি? আমি বলছি যে কাল এই সময় আমরা ইংলিশ ক্লাস করছিলাম। কি বললাম? বোঝা গেল? আমরা এখন পড়াশোনা করছি মানে কোনো কাজ চলছে, আমরা পড়াশোনা করছিলাম মানে কোনো কাজ চলছিল। পড়াশোনা শুরু করেছে 11:45 থেকে, এখনো পর্যন্ত ক্লাসটা চলছে, অর্থাৎ অতীতে কোনো ঘটনা শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। আর আগামীকাল, তার মানে আজকেরটা গতকাল হয়ে যাবে। গতকাল এই সময় আমরা পড়াশোনা করছিলাম, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, বক্তা যখন সেটা শ্রোতাকে রিপোর্ট করছে, সেটা সময়ের সাপেক্ষে কাজটা তখনো পর্যন্ত চলছিল। আমি ছিলাম বক্তা, আমার বন্ধু ছিল শ্রোতা। সময়ের সাপেক্ষে মানে আগামীকালের এই সময়, তার মানে গতকালের এই সময় আমি যখন কালকে দাঁড়িয়ে থাকবো, তাহলে গতকালের এই সময় এটা হচ্ছে সময়ের সাপেক্ষে বক্তা শ্রোতাকে কথাটা বলছে, অর্থাৎ
সময়ের সাপেক্ষে ঘটনাটা তখনো পর্যন্ত চলছিল, অর্থাৎ 11:45 গতকাল ক্লাস শুরু হয়েছিল, তখনো পর্যন্ত পড়াশোনা চলছিল। এই চারটে বিষয় যদি থাকে তখন সেটাকে কন্টিনিউটি সেন্স বলে। জায়গাটা ক্লিয়ার হয়েছে কি? এখনো হয়নি? কোনটা হয়নি? হয়েছে? আর কারো? আর কারো? এইবারে কন্টিনিউটি সেন্স যখন আমরা পেয়ে গেছি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা পেয়ে যাব। কোন সেন্টেন্সের মধ্যে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, সেটা যদি বি ভার্বের পরে বসে এবং আইএনজি যুক্ত শব্দটার মধ্যে কন্টিনিউটি সেন্স থাকে, তখন তাকে বলা হয়, বা সেই আইএনজি যুক্ত শব্দটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে কি? হয়নি? কোন সেন্টেন্সের মধ্যে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে, আইএনজি যুক্ত শব্দের কন্টিনিউটি সেন্স থাকে এবং আইএনজি যুক্ত শব্দটা বি ভার্বের পরে বসে, তাহলে সেই আইএনজি যুক্ত শব্দটাকে বলা হবে কি? প্রেজেন্ট পার্টিসিপল। বুঝতে পারলাম না? দুটো কন্ডিশন মানতেই হবে, তবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। এক হচ্ছে আইএনজি যুক্ত শব্দ বি ভার্বের পরে বসবে। বি ভার্ব কটা? কটা বি ভার্ব? আমি প্রশ্ন করছি কটা, তোমরা গুনতে শুরু করে দিচ্ছ। 8টা। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি ভার্ব। ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার 5টা হলো, বিন 6টা হলো, বিইং 7টা হলো, বি নিজে একটা 8টা হলো। বি 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 বিই বিভাগ কটা হলো? বাবা মন পড়াশোনায় নেই। হ্যাভ, হ্যাজ, হ্যাড কখনো বি ভার্ব হয়? ওটা তো হ্যাভ ভার্ব। তাহলে কন্ডিশন হচ্ছে বি ভার্বের পরে আইএনজি যুক্ত শব্দ, আইএনজি যুক্ত শব্দের কন্টিনিউটি সেন্স, তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। কে বুঝতে পারোনি এখনো পর্যন্ত? বল, প্রেজেন্ট পার্টিসিপল কে বুঝতে পারোনি? আইএনজি যুক্ত শব্দ থাকবে, আইএনজি যুক্ত শব্দের আগে বি ভার্ব থাকবে, আর আইএনজি যুক্ত শব্দটার কন্টিনিউটি সেন্স থাকবে, তখন তাকে বলবো আমরা কি? প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে? কিছু বলছো? ম্যাক্সিমাম তাই, 99%, হয়তো 0.1 পয়েন্ট। এক্সাম্পল বলো। হুম হুম বেশিরভাগ ক্ষেত্রে, ডেফিনেশনটা ভালো করে শুনবে, বেশিরভাগ ক্ষেত্রে পার্টিসিপলের মধ্যে জিরান ঢুকে যেও না। যদি আমি বলি মাই গোয়িং টু স্কুল ডিড নট অকার, কি হবে গোয়িংটা? মাই গোয়িং টু স্কুল ডিড নট অকার টুডে, আমার আজকে স্কুল যাওয়া হয়নি। এখানে গোয়িংটা কি? কেন? নাউন নয়। হয়েছে কথাটা? হ্যাঁ, আনসারটা ঠিক হয়েছে, কারণ আইনজি যুক্ত শব্দটা এখানে সাবজেক্টের মতো আচরণ করেছে, সেই জন্য। চলো আমরা পরে আসবো জিরান্ডে, আগে এটুকু বুঝে নাও। প্রেজেন্ট পার্টিসিপল বি ভার্বের পর আইনজি যুক্ত শব্দ, কন্টিনিউটি সেন্স। কোথায়? হ্যাঁ হ্যাঁ, এমটা ওয়াজও হতে পারে, তবুও এটা প্রেজেন্ট পার্টিসিপল। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, গোয়িং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, আই অ্যাম গোয়িং টু মার্কেট, গোয়িং এখানে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, কোথায় আছো বাবা?
আরে আমি পার্টিসিপলটা প্রেজেন্ট বলছি, আমি কি সেন্টেন্সটা টেন্স প্রেজেন্ট বলছি? বুঝতে পারলে না? আমি পার্টিসিপলটা প্রেজেন্ট পার্টিসিপল বললাম, আমি কি সেন্টেন্সটা টেন্স বললাম প্রেজেন্ট? যখন কন্টিনিউটি সেন্স থাকবে তখন কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে অক্সিলারি হিসাবে অ্যাম ব্যবহার করা হয়েছে, অ্যাম প্রেজেন্টে আছে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামটা যদি ওয়াজ লিখি পাস্ট কন্টিনিউয়াস। হয়েছে পরিষ্কার? পরিষ্কার হয়েছে সকলের? আর কারো কোনো প্রশ্ন? বলো। ও বি ভার্ব গুলো আরেকবার বলতে বলছে অনলাইনে কোয়েরিজটা। ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং আর বি নিজে। লিখে দিচ্ছি, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং আর হচ্ছে বি নিজে। প্রেজেন্ট পার্টিসিপল বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? হাই উঠছে এদের। এরপর এখনো ভার্ব আছে, সব থেকে শক্ত টপিক। এটা শেষ করবি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি এই কন্ডিশন মানে, তাহলে পাস্ট পার্টিসিপল কি কন্ডিশন মানবে? একটা জিনিস দেখে রাখবে, ডি, ইডি, এন, ইএন, এনই, টি, 1 2 3 4 5 6, এটা টি। হ্যাঁ, দেখো গো প্লাস এনই হয় তো গন, তাই না? ফরগট প্লাস ইএন সমান কি হয়? ফরগটন। টেক প্লাস এন, টেকেন। ড্রিম প্লাস টি, ড্রিমড। তাহলে ডি, ইডি, এন, ইএন, এনই আর টি। এনই দিয়ে একটা উদাহরণ দাও তো। হুম, গান নয়, এটার উচ্চারণ গন। ও প্রথমেই তো দিয়েছি, গন দিয়েছি না? গন বলেছি, এই তো গন। এই ছটার কথা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। ডি, ইডি, এন, ইএন, এনই আর টি। কে কি প্রশ্ন করছো? ড্রিম, ড্রিম প্লাস টি, ড্রিমড যেটা হয়। এবার প্রশ্নটা হচ্ছে, আই অ্যাম লাইকড। আচ্ছা, এই সেন্টেন্সটার অর্থ কি? আই লাইক মানে আমি পছন্দ করি, আই অ্যাম লাইকড মানে আমাকে পছন্দ করে। এটা আবার ভেবে নিও না যে এটাও অ্যাক্টিভ। হ্যাঁ, আই অ্যাম লাইকড হচ্ছে প্যাসিভ। আমরা নর্মালি কি বলছি, যে আমাকে পছন্দ করে, নির্দেশ শুনে মনে হচ্ছে এটা অ্যাক্টিভ, কিন্তু না, আমাকে পছন্দ করে প্যাসিভ। দেখো এখানে আমরা ইডি যুক্ত শব্দ পেয়েছি, বি ভার্ব পেয়েছি। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি ডি, ইডি, এন, ইএন, এনই, টি যুক্ত শব্দ থাকে, যে কোনো একটা থাকবে, একাধিকও থাকতে পারে। আমার এখানে একটাই রয়েছে ইডি যুক্ত শব্দ। আমার এখানে টি যুক্ত শব্দ থাকতে পারতো, আমার এখানে এন যুক্ত শব্দ থাকতে পারতো, ইএনও থাকতে পারতো, বা ইডিও থাকতে পারতো। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি ডি, ইডি, এন, ইএন, এনই আর টি যুক্ত শব্দ থাকে এবং সেটা বি ভার্বের পরে বসে, বুঝতে পারলাম? ওইখানে আইএনজি যুক্ত শব্দটা বি ভার্বের পরে ছিল, এইখানে ডি, ডি, এন, ইএন, এনই, টি যুক্ত শব্দ। ক্লিয়ার? তাহলে তখন তাকে কি বলবো? পাস্ট পার্টিসিপল। এটার উপরে কিন্তু নির্ভর করে না এটা পাস্ট নাকি,
সে নির্ভর করে ও কার পরে বসেছে, বি ভার্বের পরে কিনা, আর তার সাথে এই ডি ডি এন 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 টি যুক্ত শব্দ রয়েছে কিনা। বুঝতে পারলাম? কে বোঝনি? দেবায়ন, ফার্স্ট পার্টিসিপল কাকে বলে? ও দেবায়ন, ওই কি যেন নাম ভুলে গেলাম, অনিমেষ, সরি। ফার্স্ট পার্টিসিপল বোঝা গেছে কি? ভার্ব তো ওয়ার্ডই, ওয়ার্ড বলা যায়, ভার্বও বলা যায়, কোনো অসুবিধা নেই। এইবার প্রশ্নটা হচ্ছে, এখানে যেমন বলেছিলাম যে কন্টিনিউটি সেন্স আছে বলে ওই সেন্টেন্সটার টেন্স হচ্ছে কি কন্টিনিউয়াস। একদম স্টার চিহ্ন দিয়ে মাথায় ভরে রাখো, কোন সেন্টেন্সে যদি পাস্ট পার্টিসিপল থাকে তার ভয়েস সবসময় প্যাসিভ হয়, আর পাস্ট পার্টিসিপল কখনো টেন্স গঠনের কাজে লাগে না। কি বললাম? দুটো জিনিস। পাস্ট পার্টিসিপল টেন্স গঠনের কোনো কাজে লাগে না, পাস্ট পার্টিসিপল কোনো সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটার ভয়েস প্যাসিভ হয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি? কিছু বলছো? পাস্ট পার্টিসিপল সম্পর্কে ধারণা তৈরি হয়েছে? ক্লিয়ার কনসেপ্ট? এবার পারফেক্ট পার্টিসিপল। কি লিখেছি? আই হ্যাভ ডান দিস, তাই তো? পেয়েছি এই ছটার মধ্যে যে কোনো একটা এনি যুক্ত শব্দ পেয়েছি তো আমরা এখানে একটা। এই ডি ডি এন এন এনি যুক্ত শব্দটা যদি হ্যাভ ভার্বের পরে বসে তখন তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। দেখো এইখানে বসলো, আমি যদি এটা লাইক বাদ দিয়ে আই এম ডান লিখতেই পারতাম, আই হ্যাভ ডান শব্দটা তো একই, এনি যুক্ত শব্দ। এটা বি ভার্বের পরে বসেছে বলে এটা পাস্ট পার্টিসিপল, এটা হ্যাভ ভার্বের পরে বসেছে বলে এটা পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার কনসেপ্ট? আই এম ডান মানে কি? আই এম ডান হয় বলা যেতে পারে আমাকে দিয়ে করানো হয় বা আমাকে দিয়ে করানো হয়েছে। প্যান কার্ড ইজ ডান হিয়ার, দোকানে লেখা থাকে না, মানে কি আই এম ডান মানেও তাই, হয় আমাকে দিয়ে করানো হয় এটাও বলা যেতে পারে, আমাকে দিয়ে করানো হয়েছে এটাও বলা যেতে পারে। সচিন হ্যাজ আউট আর সচিন ইজ আউট, তোমরা ধারাভাষ্য শোনো না? যদি অতীতটা খুব সাম্প্রতিক হয় সচিন ইজ আউট বলা যায়, এটা মানে সচিন এই মাত্র আউট হলো। ক্লাস 9-10 লার্নিং ইংলিশে দেখবে খুব সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, ছেলেরা তো পড়ে না, ভালো জিনিস একদম পড়তে চায় না, শুধু কি করে তর্ক করে। তাহলে আই এম ডান, দেখো ডান এইখানে বি ভার্বের পরে বসেছে বলে এটা পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ ডান ডান এখানে হ্যাভ ভার্বের পরে বসেছে বলে এটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বি ভার্বের পর আইএনজি যুক্ত শব্দ কন্টিনিউটি সেন্স, তাহলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল থাকলে সেন্টেন্সে কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট পার্টিসিপল বি ভার্বের পর ডি ডি এন এন টি যুক্ত শব্দ, পাস্ট পার্টিসিপল যে সেন্টেন্সে থাকবে সে কখনোই তার টেন্স নির্ধারণ করতে পারবে না, আর ভয়েস হবে প্যাসিভ। আর পারফেক্ট পার্টিসিপল সেন্সটা আনে কি পারফেক্ট। পারফেক্ট কখন সেন্সটা হয়? সাম্প্রতিক অতীত বা নিকটতম অতীতের কথা বললে, এই মাত্র একটা সময়ের কথা বললে, নির্দিষ্ট সময়
যেটা খুব কাছাকাছি সময়ে ঘটেছে। তাহলে হ্যাভ ভার্বের পর ডান বসেছে, পারফেক্ট সেন্স রয়েছে, তাই এই সেন্টেন্সটার টেন্স হচ্ছে পারফেক্ট। বোঝা গেল? তাহলে তিনটে ছবি ক্লিয়ার হয়েছে কি হয়নি? বি ভার্বের পর আইএনজি যুক্ত শব্দ, তার সাথে কন্টিনিউটি সেন্স, প্রেজেন্ট পার্টিসিপল। এই আইএনজি যুক্ত শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বি ভার্বের পরে ইডি যুক্ত শব্দ, এই যে কোনো ছটার একটা হলেই হবে, ডি ইডি এন ইএন এনইটি। আমার এখানে ইডি আছে। বি ভার্বের পরে ইডি যুক্ত শব্দ, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল টেন্স গঠনের কোনো কাজে লাগে না। পাস্ট পার্টিসিপল যে সেন্টেন্সে থাকে তার ভয়েস হবে প্যাসিভ। পারফেক্ট, হ্যাভ ভার্বের পরে ডি ডি এন এন এনইটি যুক্ত শব্দ, সেন্সটা পারফেক্ট সেন্স। পারফেক্ট সেন্স হওয়ার জন্য টেন্সটা পারফেক্ট টেন্স। বোঝা গেল? কোন সেন্টেন্সের মধ্যে যদি, এর আগেই তো বলে দিয়েছি এটা কোনো টেন্স গঠনের কাজে লাগছে না। দেখা গেল যে কন্টিনিউটি সেন্সও রয়েছে, পারফেক্ট সেন্সও রয়েছে, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। একটা সেন্টেন্স যার মধ্যে কন্টিনিউটি সেন্সও আছে, পারফেক্ট সেন্সও আছে। কন্টিনিউটি সেন্স থাকলে কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট সেন্স থাকলে পারফেক্ট টেন্স। দুটোই যদি থাকে তাহলে সেটার টেন্স কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। যদি কোনোটাই না থাকে, বোঝা গেল না? আমি বললাম ইট ইজ রেনিং, একটু ভালো করে বুঝবে। ইট ইজ রেনিং। আবার বললাম ইট হ্যাজ বিন রেনিং। তাই তো? আবার বলছি ইট রেন্স। ইট ইজ রেনিং, ইট হ্যাজ বিন রেনিং, ইট রেইনস। দেখো এখানে শুধুমাত্র আইনজি যুক্ত শব্দ আর তার সাথে কন্টিনিউটি সেন্স বলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এই সেন্টেন্সে হ্যাভ ভার্ব রয়েছে, বি ভার্ব রয়েছে, কন্টিনিউটি সেন্স রয়েছে। এই জন্য ইট হ্যাজ বিন রেনিং, তারপরে তুমি কিছু একটা দিতে পারো, সিন্স মর্নিং দিতে পারো, ফর 2 আওয়ার্স দিতে পারো, যেটা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে পারফেক্ট সেন্সও আছে, পারফেক্ট সেন্সও আছে, কন্টিনিউটি সেন্সও আছে। এই জন্য এই সেন্টেন্সটা টেন্স হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভার্বটা যে ফর্মে থাকবে, এটা প্রেজেন্ট ফর্মে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা যদি হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে না আছে কন্টিনিউটি সেন্স ইট রেন্সে, না আছে পারফেক্ট সেন্স। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি আসি। তোমরা প্রথমে পড়ার সময় বলে থাকো যে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট, ইনডেফিনাইটটা কখন আসছে, কেনই বা ইনডেফিনাইট বলা হচ্ছে? কারণ এর মধ্যে কন্টিনিউটি সেন্সও নেই, পারফেক্ট সেন্সও নেই। কোনো কিছু এইখানে ডেফিনাইট করে বলা থাকে নাই বলে এর নাম হচ্ছে ইনডেফিনাইট। আমি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে চাই। ডেফিনাইট করে কিছু বলা থাকে না বলে এর নাম হয়েছে ইনডেফিনাইট। পার্টিসিপল ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে?